পুলিশ হত্যার তদন্ত আবার হবে, শুধু এইটুক বলা হয়েছে। তদন্তে গভর্নমেন্ট গ্রিন সিগন্যাল দিয়েছে, পুলিশ হত্যার তদন্ত হবে। এখনো মামলাগুলো চালু হয়নি, মামলা হয়নি। তাতে করি সেই জুলাই মেটিকুলাস ডিজাইনের যেই অংশগুলো, যেগুলো ফুলে ফেপে এক একটা কদবেল হয়েছে, কমলা হয়েছে, যেগুলো সেদিনও হোস্টেলের পাতলা ডাল খেয়ে থাকতো, এখন প্রত্যেকটা গাড়ি বিলাসী জীবন যেমন কাটায়, দেখেন এদের অবস্থা। বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, আবারও শোনা হচ্ছে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয় তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে। 24-এর গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। প্রতি রন্ধে রন্ধে মিথ্যা কথা, প্রতি রন্ধে রন্ধে মিথ্যা। আমরা যখন গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা একটা কথা খুব স্পষ্ট ভাবে বলেছিলাম যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের পতন চাই, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না। কত বড় মিথ্যা কথা, কত বড় প্রতারণার কথা। আপনারা কেউ শুনেছেন এরা যখন আন্দোলন করেছিল তখন বলেছে তারা শেখ হাসিনার পতন চায় না, পুরনো বন্দোবস্তে নতুন বন্দোবস্ত চায়? শেখ হাসিনার পতনের কথাটাই বলেছিল কিনা? তারা তো আন্দোলন করেছে, কোটা বিরোধী আন্দোলন, এবং এই কোটা বিরোধী আন্দোলন শেষ 5 আগস্টের একদিন আগে তারা সরকার পতনের আন্দোলন, এক দফা আন্দোলনে গিয়েছিল। তারপর কোনোভাবেই বলেছিল যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলি, নতুন কিছুর কথা বলি? সেই সব তো গেছে। এখন কাপুনি ধরেছে হাঁটুর মধ্যে যে পুলিশ হত্যার বিচার হবে এই কথা শুনে। তাদের পিতা, তাদের ডক্টর ইউনূস, তাদের দলের জন্মদাতা, সে 25 জানুয়ারি জারি করা জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে থানায় হামলাকে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার বলা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার। শোনেন, চুরি করলে, খুনি খুন করলে একটা চিহ্ন রেখেই যায়। এই দায় মুক্তিতেই ফাঁক রয়ে গেছে। যেখানে এটাকে বলছে বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার, তার মানে সেখানে সেইটাকে অপরাধমূলক অপব্যবহার বলছে। আইন বিশেষজ্ঞদের মতে এই ধারার মাধ্যমে পুলিশ হত্যাকারীদের বিচার সম্ভব। এবার দেখেন কাণ্ড। এর আগে নাসিরউদ্দিন পাটোয়ারির অডিও আপনাদের শুনিয়েছিলাম না? নাসিরউদ্দিন পাটোয়ারি তার ছেড়েছে, সে আগে ভাগে বলা শুরু করেছে পুলিশ হত্যা আমরা জড়িত না, বিএনপি জড়িত। হ্যাঁ, বাংলাদেশের অপরাধে কত বড় ভয়ঙ্কর মিথ্যা কথা বলে না, এবং এরা তো প্রত্যেকটা আগ বাড়িয়ে ধরা যাচ্ছে। একটা হত্যাকাণ্ড বাংলাদেশে, এবং সেটাকে তারা মীমাংসিত বিষয় বলছে। বাংলাদেশে এতজন পুলিশ পরিবার এখনো নীরবে নিভৃতে কাঁদছে। তারা যে জুলাই হত্যার শিকার হয়েছে বলে ছাত্রদের নামে মায়া কান্না কাঁদছে, এদেরকে তো অনেককেই তাদের লোকজন মেটিকুলাস ডিজাইনের পার্ট হিসাবে তাদেরকে স্নাইপার রাইফেল দিয়ে হত্যা করেছে। এরকম অসংখ্য আলাপ আলোচনা চারদিকে। জুলাইয়ের সেই ইমোশনকে এরা বলি করেছে, এখন বলছে পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত করা যাবে না, বিচার করা যাবে না। কি অদ্ভুত সাইকোলজি! আবার নতুন বন্দোবস্ত দেখিয়েছেন 18 মাসের দেশটাকে মব জাস্টিস করে। এই নাহিদ ইসলামরা, এই সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা এখন আফসোস করে আমরা যা ইচ্ছা তাই করে দিয়েছি। এটাই মনে হয় স্বাভাবিক। এরা যে ইচ্ছা করলেই গিয়ে উশৃঙ্খলতা করতে পারছে, তারা এই কয়েকটা ছেলে পেলে চাইলেই দেশে যেখানে সেখানে গিয়ে উশৃঙ্খলতা করতে পেরেছে। এটাই তাদের নতুন বন্দোবস্ত, এটাই তাদের স্বাধীনতা। আর বাংলাদেশের 16 কোটি মানুষকে জিম্মি করে, বন্দি করে, একটা বন্দি দশায় হিম শীতল করা পরিস্থিতি। পুলিশ বলছে, পুলিশের পত্রপত্রিকার দৃষ্টান্তরের খবরে আছে, আজকে পত্রপত্রিকার খবরে আছে 5 আগস্টে যে থানাগুলো লুট হয়েছে, যে অস্ত্রগুলো লুট হয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে মাস্টার প্ল্যান কাজ করছে। মাস্টার প্ল্যান আছে, এখন সেই অস্ত্রগুলো উদ্ধার হবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারেও আন্তরিক ছিল না, ন্যূনতম আন্তরিক ছিল না, যে কারণে এখনো বড় অঙ্কের একটা অস্ত্র উদ্ধারের বাইরে রয়েছে। শুধু আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই হয় না, তাদেরকে সেই ফ্রিডম, সেই দিক নির্দেশনা দিতে হয়। সরকার সেটা দেয়নি, ইউনূস সরকার সেটা দেয়নি। ইউনূস সরকার জেল পালানো জঙ্গি এবং সাজাভুক্ত আসামি, অসংখ্য আসামিকে ধরার ব্যাপারে এখনো কয়েকশো বাকি রয়ে গেছে। সেই ড্রাইভ দেয়নি, সেই চাপ দেয়নি, আইন শৃঙ্খলা বাহিনীকে বলেনি যেগুলো জঙ্গিরা জেল থেকে পালিয়ে গেছে, কারণ তাদেরই সমর্থন দরকার ছিল ওই সরকারের টিকে থাকার জন্য। যা ইচ্ছা তাই করতে পেরেছে, দেশে জঙ্গিবাদ উত্থানের মতন পরিবেশ তৈরি করেছে, অনুকূল পরিবেশ তৈরি করেছে, আন্তর্জাতিক জঙ্গি সম্প্রদায়ের আসার মতন অনুকূল পরিবেশ তৈরি করেছে। সেই জায়গায় এখন পুলিশ হত্যার বিচারের আওয়াজ আস্তে আস্তে জোরালো হচ্ছে।
এটা কখনোই হতে পারে না। একটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এটা ইতিহাস বলে, এটা ক্রিমিনোলজি বলে, এইটা প্রকৃতি বলে। হত্যাকাণ্ড কখনো তামাদি হয়ে যায় না, এবং এই তামাদি হয়নি বলে এখন পুলিশ হত্যা। এবং বাংলাদেশে আমরা বলেছি, আমরা এই এবার যখন পুলিশ হত্যার তদন্ত হবে কথাটা শোনা যাচ্ছে, পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, প্রেস রূপান্তর রিপোর্ট করেছে, তার আগে আমরা বলেছি যে বাংলাদেশের পুলিশ বাহিনীর মনোবল যদি ঠিক করতে হয়, তাদেরকে সঠিক নিয়ন্ত্রণে রাখতে হয়, তাহলে 5 আগস্ট ঘিরে যে পুলিশ হত্যাকাণ্ড ঘটেছে, জুলাই, শুধু জুলাইয়ের 18 থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত আপনাদের একটা ফটোগ্রাফ দেখাই, সেখানে বলা হচ্ছে জাতীয় পার্টির মহাসচিব নাসিরুদ্দিন শামীম হায়দার পাটোয়ারি তিনি বলছেন যে ডক্টর ইউনূস যে 8 তারিখে এসেছিল দেশে 2024-এর, সে জানতো যে 5 থেকে 8 এর মধ্যে বাংলাদেশে মব হবে, বাংলাদেশে পুলিশ হত্যা করা হবে, এবং সেই সুযোগটা দেওয়ার জন্য সে 8 তারিখে সে ক্ষমতা নিয়েছিল। এবং এরপর আবার সে হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে প্রমাণ করে দিয়েছেন ডক্টর ইউনূস পুলিশ হত্যাকাণ্ডের দায় থেকে বাঁচতে পারে না। মবই ছিল অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের লুটপাট, বেআইনি শাসন, অপশাসন, অনিয়ম, দুর্নীতির সবচেয়ে বড় হাতিয়ার। বাংলাদেশের ক্ষমতা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকার শেল্টারে দখল করে আমেরিকার কাছে একদিকে দেশ বিক্রি করে দেয়া, আর অন্যদিকে দেশের ভেতর থেকে নিজেদের থাপিয়ে নিয়ে নিজেদের পকেট ভরার জন্য একমাত্র মবই ছিল শক্তি, জনগণ তাদের শক্তি ছিল না। যে জনগণ, আমি গতকাল একটা আলোচনায় বলছিলাম যে এই যে তারেক রহমানের 10 দিন যাচ্ছে, এই তারেক রহমানের 10 দিন আমরা খুব কাছে থেকে সরকার পরিচালনা বিভিন্ন ইস্যুগুলো দেখে বলতে পারছি যে হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাপ্রিসিয়েট করার। তারেক রহমান সেই বরিশালের আদালত ভাঙার এদেরকে অ্যারেস্ট করতে বলেছেন, তারেক রহমান একটা শিশুকে উদ্ধার করে দিয়েছেন, তারেক রহমান সেই 10টা গাছ কেটে ফেলা মিটামনের তার নিজের দলের পরীক্ষিত ত্যাগী নেতাকে জেলে ভরে দিয়েছেন। সেই গাছ কাটার লোকটাকে কিন্তু জেলে ধরা হয়েছে, বিএনপির নেতা, উপজেলা বিএনপির সভাপতি জেলে ভরা হয়েছে। আমরা বলতে পারছি যে এই ঘটনা ঘটছে। ডক্টর ইউনূসকে আমরা সময় দিব বলে আমরা 6টা মাসের সময় দিতে পারিনি, কারণ হচ্ছে আমরা শুরুতেই দেখেছি থেকে এপ্রিসিয়েট করার মতো কোনো জায়গা নেই। আর এরপরে সেই নোরাল পাগলার মাজারের মরদেহ তুলে পুড়িয়ে ফেলা থেকে শুরু করে বাংলাদেশে শত শত মাজার ধ্বংস করা, হাজার হাজার নিরীহ মানুষকে আমি এমনও ঘটনা দেখেছি এই ঢাকায় এদের মপকারীরা, এগুলো সব উপদেষ্টা জানতো, ডক্টর ইউনূস জানতো, উত্তরায় গিয়ে হঠাৎ কোনো রাজনীতির সঙ্গে নাই, কোনো কিছুর সঙ্গে সম্পৃক্ত না, একটা পরিবারকে গিয়ে হানা দিয়েছে, হানা দিয়ে বলেছে এই তুই ফেসিবাদের দালাল, আজকে 50 লাখ টাকা দিবি। 50 লাখ টাকা দেয়নি বলে ওই পরিবারের দুজন কিশোরীকে তাদের সম্ভ্রম হারাতে হয়েছে এবং তাদেরকে চরম হেনস্থা করা হয়েছে। মাসের পর মাস কারাবন্দী করে রাখা হয়েছে, স্বামীকে স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে সেই স্বামীকে মুক্ত করে দিবে বলে। এইসব অনাচার অবিচারের সাথে এই সরকার সাংঘাতিকভাবে জড়িত ছিল। শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় যতদিন ছিল শেষ বিন্দু পর্যন্ত তারা মবকে টিকিয়ে রেখেছে, ইনিয়ে বিনিয়ে তাদের লোকজন। এই যে আইসিটির তাজুল চিফ প্রসিকিউটর ছিল, এই তাজুল থেকে শুরু করে এই শফিকুল আলম প্রেস সেক্রেটারি, এরা প্রত্যেকটা লোক মবকে তারা জাস্টিফাই করেছে। আমি এই অদ্ভুত লোকটাকে দেখলাম, আমি জানি না তার মানসিক অবস্থা এখন কি আছে। এই অদ্ভুত লোকটাকে দেখলাম, সে রাষ্ট্রপতির ছবি নামানো হয়েছে, রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করা হয়েছে, একটা পডকাস্টে কথা বলছে, সেখানে বলছে যা হয়েছে সেই সময় সব আইনের মধ্যে হয়েছে। আবার যখন বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা এটাকে আইনের মধ্যে করা হয়েছে, আমি তো বলছি যা হয়েছে তখন সব আইনের মধ্যে হয়েছে। বাংলাদেশের আইন সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই লোকগুলো এই বাংলাদেশটাকে ছটখার করেছে, তছনছ করেছে। সেই লোকগুলো আমরা বারবার বলছিলাম আজকে তোমরা মবকে এইভাবে প্রশ্রয় দিচ্ছ, তোমরা মব দিয়ে অন্যের ক্ষতি করছো, এই মব একদিন না একদিন তোমাদের কাল হয়ে ফিরে আসে কিনা। আজকে দেখেন আমাদের হাতে যে রিপোর্ট, এবার সেই মব সহিংসতার আতঙ্কে আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েক উপদেষ্টা সহ ওই সরকারের আমলে শীর্ষ পদে দায়িত্ব পালন করা ব্যক্তিরা। অন্তর্বর্তী সরকারের আমলের কালের কণ্ঠ রিপোর্ট করেছে, আরো বিভিন্ন জায়গায় রিপোর্ট হয়েছে এটা নিয়ে। অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও সাবেক কয়েক উপদেষ্টা মনে করছেন তারা জনরোষের কবলে পড়তে পারেন। ওই যে পাপের ভয়, পাপের মাত্রা এত বড় করে ফেলেছে, সেই পাপের ভয়ে এখন ইঁদুরের গর্তে লুকিয়ে থেকেও বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। এই আতঙ্কে তারা আপাতত সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করেছেন। সরকারি বাসভবনে নিরাপত্তা বেশি থাকায় তারা সেখান থেকে যেতে চাচ্ছেন, তারা সেখানে থেকে যেতে চাচ্ছেন। বোধহয় আইনটা করতে ভুলে গেছে যে এই উপদেষ্টারা সবাই ক্ষমতার পরে বাংলাদেশের সরকারি বাসভবনে থাকবে, মানে তার কুড়ায় ওঠে নাই তাদের সাহসে। তবে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সরকারি বাসভবনে বেশি দিন রাখতে চাইছে না গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
চলতি মাসের মধ্যেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো বিশেষ অসুবিধা হয় তাহলে সর্বোচ্চ তাকে 1 থেকে 2 মাস সময় দেওয়া হবে। তবে মার্চ বা এপ্রিল মাসে কেউ সরকারি বাসা ব্যবহার করলে তাকে সরকার নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হবে। সাবেক ভাড়া পরিশোধ করে যাবে, এদের তো টাকার অভাব নেই, এদের ঘাড় ধরে বের করে দিবে কি গিয়ে সরকার। আর এটা সরকারের জন্য একটা মানে এরা যে ছেঁচড়া দেখেন না, ওই যে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান, ভুলে যাবে বাংলাদেশের মানুষ যে অন্যায় অবিচার করে গেছে এই দেশের উপর দিয়ে, এই দেশকে এই দেশ মাতাকে যে কাঁদিয়ে রেখে গেছে। সাবেক এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বুধবার রাতে বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বরের ভবন ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, তাদের বিরুদ্ধে গণহারে হয়রানিমূলক মামলা দায়ের ও গ্রেফতার অভিযান, সারা দেশে সুফি মাজার ভাঙচুর, 24 আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজি, সাবেক অনেক উপদেষ্টার দুর্নীতি ইত্যাদি কারণে জনগণের ক্ষোভ আছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। টের পাচ্ছে, হারে হারে টের পাচ্ছে। কিন্তু এসব ব্যর্থতার জন্য সব উপদেষ্টা সমানভাবে দায়ী না হলেও এখন বিষয়গুলো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাসন পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলছেন গণমাধ্যমকে, সরকারি কর্মকর্তাদের আবাসনের যেমন নীতিমালা আছে, সাবেক উপদেষ্টাদের ক্ষেত্রে সেরকম নীতিমালা নেই। তারা কোনো পেনশন সুবিধাও পান না, এজন্য তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। আশা করা যায় তারা সবাই চলতি মাসের মধ্যেই বাসা ছেড়ে দেবেন। তিনি আরো বলেন, কারো বিশেষ প্রয়োজন হলে হয়তো 1 মাস সময় নেবেন। যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়েছে, এই মাসের ভাড়া তাদের কাছ থেকে নেওয়া হবে না। তথ্য মতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি ফেব্রুয়ারির মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে যাবেন। আনিস আলমগীরের যদি কথা ঠিক থাকে তাহলে ওই যে আনিস আলমগীর বলেছিলেন না, ইউনূসের বাড়ি ঘর কি বাংলাদেশের মানুষ চেনে না,